হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের গদ্য সাহিত্য থেকে এই যে বিদ্যাসাগর যে রয়েছে, বিদ্যাসাগরের বিভিন্ন অনুবাদমূলক গ্রন্থগুলি যে রয়েছে, সেই গ্রন্থগুলি নিয়ে কিন্তু আজ তোমাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব এবং তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু বুঝিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। তো আলোচনা আমি শুরু করছি। দেখো, প্রথমেই আমরা বলবো এই যে বাংলা গদ্য সাহিত্যে এই বিদ্যাসাগরের অবদান কিন্তু বিশেষভাবে স্মরণীয়। তার কারণ বাংলা গদ্য সাহিত্য স্বচ্ছভাবে যে চলতে শুরু করেছিল সেটা কিন্তু বিদ্যাসাগরের হাত ধরে। ঠিক আছে, তার বিভিন্ন অনুবাদমূলক গ্রন্থ যে রয়েছে, ঠিক আছে, সেই গ্রন্থের আর কি স্বচ্ছভাবে সূচনা কিন্তু তার হাত ধরেই হয়েছিল। যেমন জ্যোতির স্বচ্ছভাবে ব্যবহার, ঠিক আছে, সেগুলো কিন্তু সে করেছিল। তাই তাকে কিন্তু এই যে বাংলা গদ্যের প্রথম যুগের কিন্তু একটা অন্যতম যথার্থ শিল্পী বলে কিন্তু তাকে পরিচয় দেওয়া হয়েছিল এই বিদ্যাসাগরকে। তো আমরা দেখব এই বাংলা গদ্যের প্রথম যুগের অন্যতম শিল্পী বিদ্যাসাগর, যার বাংলা গ্রন্থের প্রয়োজনে তাকে কিন্তু এই অনুবাদে কিন্তু নজর দিতে হয়েছিল। আমরা দেখব এই অনুবাদ যে গ্রন্থগুলি যে রয়েছে, সেই গ্রন্থগুলির মধ্যেও কিন্তু তাকে নজর দিতে হয়েছিল। তো আমরা দেখব এই যে বিদ্যাসাগর যে রয়েছে, তার অনুবাদমূলক গ্রন্থগুলি যে রয়েছে, তার মধ্যে হিন্দি, ঠিক আছে, এই হিন্দি বৈতাল 85 থেকে বৈতাল পঞ্চবিংশ 1847 সালে, ঠিক আছে, যেটা তিনি প্রকাশ করেছিলেন। তারপরে আমরা দেখব এই যে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম যে রয়েছে, এখান থেকে তিনি শকুন্তলম থেকে তিনি শকুন্তলা যে রয়েছে এটা কিন্তু তিনি প্রকাশ করেছিলেন। সালটা হচ্ছে 1854। তারপরে আমরা দেখব ভবভূতির উত্তর চরিত্র থেকে আমরা দেখব বাল্মীকির রামায়ণের এই উত্তরকাণ্ড অবলম্বনে কিন্তু তিনি সীতার বনবাস যে আছে এই গ্রন্থটি কিন্তু অনুবাদ গ্রন্থ কিন্তু তিনি রচনা করেছিলেন, যেটা সালটা হচ্ছে 1860 সালে। তারপরে আমরা দেখব শেক্সপিয়ারের কমেডি অফ ইরোস এই গ্রন্থটি অবলম্বনে কিন্তু তিনি ভ্রান্তিবিলাস এই গ্রন্থটি কিন্তু রচনা করেছিলেন। তারপরে আমরা দেখব মার্সম্যানের যে হিস্ট্রি অফ বেঙ্গল এই গ্রন্থটি যে রয়েছে, এই গ্রন্থটিকে অবলম্বন করে কিন্তু তিনি বাংলার ইতিহাস এই গ্রন্থটি কিন্তু রচনা করেছিলেন 1848 সালে। ঠিক আছে, তারপরে আমরা দেখব চেম্বার্সের বায়োগ্রাফিক্স, ঠিক আছে, এই গ্রন্থটি অবলম্বনে কিন্তু জীবন চরিত্র যে রয়েছে, জীবন চরিত এই গ্রন্থটি কিন্তু অনুবাদ গ্রন্থটি কিন্তু তিনি রচনা করেছিলেন। সালটা হচ্ছে 1849 সালে। তারপরে আমরা দেখব বিদ্যাসাগর বাঙালি জীবনে দিকে তাকিয়ে কিন্তু সহজ সরলভাবে কিন্তু অনুবাদে মন দেন। মানে আমরা দেখব এই যে বাঙালিদের যে জীবন রয়েছে, ঠিক আছে, সহজ সরলভাবে কিন্তু তিনি খুব সুন্দরভাবে কিন্তু তার গ্রন্থগুলি, অনুবাদমূলক গ্রন্থগুলি যে রয়েছে সেখানে কিন্তু তিনি প্রকাশ করেছিলেন। তারপরে বলছে এই প্রথম গ্রন্থ বেতাল পঞ্চবিংশ থেকেই কিন্তু তার শুরু হয়েছিল। তারপরে বিদ্যাসাগরের দুটি অন্যতম অনুবাদমূলক গ্রন্থ, এই জায়গাটা তোমরা মনে রাখবে, এগুলো তোমাদের শর্ট কোশ্চেনেও কিন্তু এসে থাকে। বিদ্যাসাগর যে রয়েছে তার দুটি অন্যতম অনুবাদমূলক গ্রন্থ হলো শকুন্তলা আর সীতার বনবাস। ঠিক আছে, এই দুটো জায়গা কিন্তু তোমরা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তারপরে আমরা দেখব কালিদাসের আদিরস বিসর্জন দিয়ে বিদ্যাসাগর শান্তরসের সমাহারে অনুবাদকে কিন্তু পূর্ণ করেছিল। আমরা দেখব কালিদাসের যে অভিজ্ঞান শকুন্তলম যে রচনা করেছেন সেখানে যে শান্ত আদিরসটা যে আছে, মানে পুরানো যে আদিরসটা রয়েছে এটাকে বিসর্জন দিয়ে তিনি কিন্তু সেখানে শান্তরস যে আছে এই শান্তরসের কিন্তু প্রচার করেছিলেন। তারপরে বলেছে বাঙালিদের শান্ত সুমোহিত জীবনের কাব্য বিদ্যাসাগর হচ্ছে শকুন্তলা। এবার বলেছে ভাষার স্নিগ্ধতায়, দেখো বলেছে ভাষার স্নিগ্ধতা ও লালিত্যের জন্য সহজে তা পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে। মানে আগে যেই পাঠকরা তার যে এই অনুবাদ গ্রন্থগুলি পড়তো, তার যে এই গ্রন্থগুলির মধ্যে যে একটা স্নিগ্ধতা, ভাষার যে স্নিগ্ধতা, তার সঙ্গে বলেছে লালিত্য, ঠিক আছে, এইগুলো সহজে কিন্তু যেগুলো পাঠকদের দৃষ্টি বা তাদের মনকে কিন্তু খুবভাবে আকর্ষণ করতো। তিনি এত সুন্দর করে কিন্তু তার গ্রন্থগুলির মধ্যে এগুলো প্রকাশ করতেন। তারপরে বলেছে যে কি বলেছে, যেমন এই অংশটি আর কি উঠে আসে, এই অংশটি বলা হয়েছে সে তার গ্রন্থগুলি যে রয়েছে, অনুবাদক গ্রন্থগুলি যে তিনি রচনা করেছেন সেই সম্পর্কে কিন্তু এই কথাটা বলা হয়েছে। যে বলেছে, বাছা শুনিলাম আজ তোমার বড় অসুখ হয়েছিল, এখন কেমন আছো, কিছু উপশম হয়েছে কি?
শকুন্তলা কহিলেন, হাঁ পিসি, আজ বড় অসুখ হয়েছিল, এখন অনেক ভালো আছি। ঠিক আছে, অন্যদিকে মানে এটা হচ্ছে বাঙালি জীবনের যে একটা সাধারণ চিত্র, ঠিক আছে, সেটাকে খুব সরলভাবে একটা যে চিত্র সেটাকে কিন্তু খুব সরলভাবে তিনি উপস্থাপন করেছেন। তারপরে আবার আরেকটা উদাহরণ দিয়েছে সীতার বনবাস। ঠিক আছে, এই যে বাঙালি দাম্পত্য যে রয়েছে, সেখানে যে প্রেম রয়েছে, বাঙালি যে আর কি সমাজের প্রেম যে রয়েছে, ভ্রাতৃত্ব প্রেম যে রয়েছে, এগুলোকে কিন্তু খুব সহজ সরলভাবে কিন্তু তিনি গড়ে তুলেছিলেন তার এই অনুবাদমূলক আর কি গ্রন্থগুলির মধ্যে। বলেছে বিদ্যাসাগরের হাত ধরেই কিন্তু বাংলা গদ্যের একটা সুনির্দিষ্ট ভিত্তিভূমির ওপরে প্রতিষ্ঠা কিন্তু লাভ করে। আমরা দেখব অনুবাদের মধ্যে দিয়ে তিনি যেমন বাংলা গ্রন্থের সংখ্যা বৃদ্ধি করেন, তেমনই কিন্তু বাংলা গদ্যকেও কিন্তু তিনি এগিয়ে নিয়ে যান। শুধুমাত্র গ্রন্থ যে রয়েছে সেটার সংখ্যা, তার লেখনীর মাধ্যমে তার যে সংখ্যা শুধু বৃদ্ধি করেছে তা নয়, তার সঙ্গে যে বাংলা গদ্য যে রয়েছে এই বাংলা গদ্যকেও কিন্তু তিনি বেশ এগিয়ে নিয়ে গিয়েছিলেন। বলেছে সেদিন পাঠ্যপুস্তকের অভাব মিটিয়েছিল এই গ্রন্থগুলি। বলেছে পাঠ্যপুস্তকের যে অভাব ছিল, যে সেই পাঠ্যপুস্তকের অভাব কিন্তু মিটিয়েছিল এই যে বিদ্যাসাগরের যে অনুবাদমূলক গ্রন্থ রয়েছে এই গ্রন্থগুলি। কি বলা হয়েছে, তেমন এই জ্যোতিচিহ্নের সুনির্দিষ্ট ব্যবহার, এটা কিন্তু আমি আগেই বলেছিলাম, একটা জ্যোতিচিহ্ন যে রয়েছে, জ্যোতিচিহ্নের যে সেই আর কি গদ্যগুলির মধ্যে সুনির্দিষ্ট একটা ব্যবহার, স্বচ্ছ ব্যবহার, তার সঙ্গে বাংলা গদ্যকে কিন্তু তিনি অনেকটা পথে কিন্তু এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তো তাই রবীন্দ্রনাথ যে আছে, তার যে গ্রন্থগুলি লেখা হয়েছে সেগুলি সম্পর্কে বলেছে, বিদ্যাসাগরের সম্পর্কে। দেখো কি বলেছে, বলেছে যে বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী। ঠিক আছে, বিদ্যাসাগরকে রবীন্দ্রনাথ বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বলেছে। তার কারণ হচ্ছে, বলেছে তৎপূর্বে বাংলার গদ্য সাহিত্যের সূচনা হয়েছিল, মানে তারপরেই কিন্তু তার হাত ধরে কিন্তু যে বাংলা গদ্য সাহিত্যের সূচনা কিন্তু হয়েছিল, কিন্তু তিনি সর্বপ্রথম বাংলা গদ্যে কাল নৈপুণ্যের কিন্তু অবতারণা করে। মানে তার আগেই কিন্তু এই বাংলা গদ্য সাহিত্যের সূচনাটা শুরু হয়ে গেছিল, কিন্তু তার হাত ধরেই কিন্তু এই যে বাংলা গদ্য যে রয়েছে, বাংলা গদ্যের কাল নৈপুণ্য যে রয়েছে, এটার কিন্তু সূচনা ঘটে তার হাত ধরে। সেই কারণেই কিন্তু প্রথমেই আমি বলেছি এই যে বাংলা গদ্য যে রয়েছে সেটা কিন্তু স্বচ্ছভাবে চলতে শুরু করেছিল তার হাত ধরে, তাই কিন্তু তাকে যথার্থ শিল্পী বলে কিন্তু আর কি স্মরণ করা হয়েছে, বলা হয়েছে। তো আজকের আলোচনা এই বাংলা গদ্য সাহিত্য থেকে আলোচনা কিন্তু আমার এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানে শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিই যে স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ। ঠিক আছে।